2001 থেকে শুরু করে একবারে 2024 পর্যন্ত মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা প্রশ্নগুলোর সম্পূর্ণ সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। ইনশাল্লাহ প্রতিটি প্রশ্নের ব্যাখ্যা সহ তোমরা আজকে পাবে। এই ব্যাখ্যামূলক প্রশ্নগুলো আনসারগুলো তোমরা যদি শুনে যাও শেষ মুহূর্তে তোমাদের থিওরি সহ ক্লিয়ার হয়ে যাবে এবং বিগত 20 বছরের প্রশ্নগুলো ক্লিয়ার হয়ে যাবে। অনেকেরই একটা আকাঙ্ক্ষা ছিল যে আমার যে অ্যানালাইসিস শিটগুলো রয়েছে সেগুলো আনসারগুলো কই ভাইয়া, বা এগুলোর যদি আপনি আনসারগুলোর একটা ভিডিও সিরিজ দিতেন তাহলে অনেক ভালো হতো। তো তোমাদের সেই আকাঙ্ক্ষার জন্য আমি এই যে সম্পূর্ণ প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি। এবং তোমরা যদি কমেন্টস করো যে ভাইয়া পরবর্তী চ্যাপ্টারগুলো আমাদের দরকার, তাহলে আমি ইনশাল্লাহ সম্পূর্ণ অলরেডি আমি অর্গানিক কেমিস্ট্রি কিন্তু শুরু করেছি, 3টি এপিসোড দিয়ে দিয়েছি। তারপরে মৌলের পর্যাবৃত্ত ধর্ম তোমাদের যদি এখন দেই, পরবর্তী কমেন্ট করলে আরও গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করবো। ওকে, তো তোমাদের কমেন্টের উপরেই আসলে নির্ভর করতেছে পরবর্তী এপিসোডটা আমার আসবে কি না, বা তোমাদের আগ্রহটা কেমন। ওকে, তো দেখো মৌলের পর্যাবৃত্ত ধর্ম থেকে আগে তো আমি একটা স্টেপ যাচ্ছি, যে এই স্টেপে আমি দেখাবো কিভাবে এই আমার অ্যানালাইসিস করা শিটগুলো, এই যে রোড ম্যাপগুলো, এগুলো থেকে আসলে কমন এসেছে বা এই টপিকগুলো থেকে কমন এসেছে। ওকে, তো দেখো এটা 1-2 বছরের না কিন্তু বা বিগত 20 বছরের অ্যানালাইসিস। এবং দেখো এখানে প্রথম যে কোশ্চেনটি এসেছে 23-24 সেশনে, যে Al2Cl মধ্যে সমযোজী সন্নিবেশ বন্ধনের সংখ্যা যথাক্রমে কতটি, 23-24 সেশনে। দেখো আমার অ্যানালাইসিসের প্রথম টপিক এবং প্রথম টপিকের 1 নম্বর প্রশ্নটাই যেটা 18-19 সেশনে অলরেডি এসেছে, সেটাই 23-24 সেশনে তুলে দিয়েছে। ওকে, তারপরে 2 নম্বর প্রশ্নটা দেখো যে কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন আছে, 16-17 সেশনের একটি কোশ্চেন 23-24 সেশনে তুলে দিয়েছে। পরপর 3টি কোশ্চেনই আমার এখানে তুলে দিয়েছে। ওকে, একদম সিরিয়ালি। তারপরে দেখো এখানে যে কোশ্চেনগুলো, এই যে একটা যৌগ দিচ্ছে, এর কার্বন পরমাণু সমীর সংকরায়ন কি ধরনের, 22 সেশন। এই যে একটা যৌগ সেম, খালি একটা কার্বন সংখ্যা এখানে বৃদ্ধি করেছে। ওই যে বললাম এই কোশ্চেনটি তুলে দিতে পারে অথবা একটু মডিফাই করে দিতে পারে, বাট টপিক তারা সেম রাখবে। এর কার্বন পরমাণু সংকরায়ন কি ধরনের, 23-24। ওকে, তারপর এখানে দেখো কোন যৌগটির সরলরেখিক নয়, গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান, এগুলো হুবহু কোশ্চেন আছে ভাই, একবার হুবহু। দেখো গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন আছে, 2-3 সেশনের একটি কোশ্চেন 21-22 সেশনে তুলে দিয়েছে। তো এইভাবে প্রতিটি কোশ্চেন কিন্তু এখানে দেখো টপিক রিপিট আছে কিন্তু। ওকে, তো এইগুলোর গুরুত্ব যারা এখনো বুঝতেছো না তারা পরবর্তীতে আসলে আফসোস করবে যে কোচিংয়ের বড় বড় কোশ্চেন, কঠিন কোশ্চেন করে আসলে কোনো লাভ নেই যদি না তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই গুরুত্বপূর্ণ টপিকগুলো আগে শেষ করতে পারবো। বুঝতে না পারো, তোমাকে আগে বুঝতে হবে গুরুত্বপূর্ণ টপিকগুলো, সেগুলো থিওরিগুলো ক্লিয়ার করতে হবে। এই টপিকগুলো থেকে কোশ্চেন করবে বিভিন্ন ইউনিভার্সিটিতে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়। এবং তুমি রিপিট দেখো, শুধু কোশ্চেনগুলোর দিকে একটু তাকাও, তাহলে রিপিট বুঝতে পারবে। তো চলো, যারা বুঝা তারা আসলে বুঝে, এত বলতে হয় না। তো পরবর্তীতে আমরা আগে সমাধানে যাই, যে অনেক প্রশ্ন সমাধান করতে হবে, অনেক থিওরি আজকে শিখবে। এই থিওরিগুলোই তোমরা যদি নিয়ে ঢুকো পরীক্ষার হলে, ইনশাল্লাহ ভালো করবে। সমাধান শুরু করি। সমাধান করার সময় তুমি কয়েকটা পয়েন্ট খেয়াল রাখবে, যে দেখো খালি একই ধরনের কোশ্চেনগুলো কতবার আসে, এটা একটা, যেহেতু এখানে বিগত 20 বছরের প্রশ্ন সমাধান করবো, একবার 1 সাল থেকে শুরু করে। ওকে, আর দেখবে যে একই প্যাটার্নের প্রশ্নগুলো কিভাবে আসতেছে। তুমি জাস্ট মনোযোগ সহকারে দেখো, খালি শুনো কথাগুলো, থিওরি সহ ক্লিয়ার হয়ে যাবে। এবং এইটা শুনেই, এই জাস্ট এপিসোডটা শুনেই তুমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো করতে পারবে। দেখো শুরু করি। গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান, তোমরা এখানে খেয়াল রাখবে, এটা প্রচুর ইম্পর্টেন্ট। গ্রাফাইট আরও প্রশ্ন এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্টাইলে। গ্রাফাইটে sp2 এই সংকরায়ন ঘটে, এবং গ্রাফাইটে কিন্তু তড়িৎ পরিবহন করতে পারে এই গ্রাফাইটের ভিতর দিয়ে। আর এখানে আরেকটি কার্বনের আরেকটি রূপ, সেটা হচ্ছে ডায়মন্ড, তাই না? ডায়মন্ডে কিন্তু sp3, এটা খেয়াল রাখবে। আর গ্রাফাইট sp2, ডায়মন্ডের ভিতরে কিন্তু তড়িৎ প্রবাহ চলতে পারে না, গ্রাফাইটের ভিতরে পারে। এটা কতবার এসেছে একবার দেখো খালি। সোডিয়াম ধাতু সংরক্ষণের জন্য নিচের কোনটি উপযুক্ত? সোডিয়াম ধাতু এতই সক্রিয়, যেটা যদি অক্সিজেনের কণাকে আসে অথবা যদি পানির কণাকেও আসে, এটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে এবং অনেক, মনে করো যে একবারে আগুন বিস্ফোরণ সৃষ্টি করে। ওকে, তো তাহলে এটা এমন এক দ্রাবকে আমাকে এটাকে রাখতে হবে যেটা হচ্ছে বিক্রিয়া করতে আগ্রহী নয়। বা লাইক তুমি এখানে জৈব যৌগগুলোকে রাখতে পারো, যেগুলো হচ্ছে জৈব দ্রাবক। যেমন এখানে আমি হেক্সেন নিয়েছি। হেক্সেনে তুমি যদি সোডিয়ামকে রাখো, হেক্সেনে আসলে সেই পরিমাণ ক্ষমতা নেই সোডিয়ামের সাথে বিক্রিয়া করার, বা অতটা আগ্রহী দেখাবে না, কারণ এটা জৈব যৌগ, সমযোজী যৌগ। ওকে, এর পোলারিটি কিন্তু খুবই কম, বা নাই বললেই চলে। তাই এখানে তোমার হেক্সেন। এবার দেখো যে CON তড়িৎ ঋণাত্মকতা সঠিক ক্রম কোনটি, এটা শর্টকাটে একটা মুখস্থ রাখবা, যেটাকে বলা হচ্ছে ফন। এই ফন দিয়ে মুখস্থ রাখবা। সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মকতা মুক্ত হচ্ছে ফন, FO নাইট্রোজেন। ওকে, তাহলে এখানে সিরিয়ালটা কোনটা হচ্ছে, কার্বন সবার শেষে হবে। এই শর্টকাটটা মনে রাখবি। কোন যৌগটি সরলরৈখিক নয়? সরলরৈখিক আমরা তুমি যদি একটু দেখো, অক্সিজেন, এই যে ডাবল বন্ড, এটা তোমরা বাইর করতে হবে না, সংকরায়ন বের করতে হবে না, এটা তুমি এমনি এটা যদি স্ট্রাকচার দেখো তাহলে বুঝতে পারবে। কার্বন ডাইঅক্সাইডের স্ট্রাকচার কিরকম, এই যে CO, অক্সিজেনের কিরকম, এই যে সরলরৈখিক, এটাও সরলরৈখিক। এই যে CH2 মানে কি, দ্বিবন্ধন CH2, তাহলে থাকলো কি এইটা, তাহলে আনসার কোনটা, এটা সরলরৈখিক নয় বলছে। হাইড্রোনিয়াম আয়নে কোন ধরনের বন্ধন বিদ্যমান? আমরা জানি পানিতে মুক্তজোড় ইলেকট্রন থাকে, তাই না? তাহলে পানি নিজেই একটা কি, সমযোজী যৌগ। আর এই মুক্তজোড় ইলেকট্রন থাকার কারণে এই প্রোটনটি এই মুক্তজোড় ইলেকট্রনটিকে নিতে যায়, যেখানে পানি নিজেই এক জোড় ইলেকট্রন সাপ্লাই করে। যেহেতু আমরা জানি কোনো রিয়াকশনে যদি কোনো একটি যৌগ
একাই এক জোড়া ইলেকট্রন সাপ্লাই দেয় তাহলে ওই যৌগটাকে বলা হচ্ছে সমযোজী বন্ধন। ওই বন্ধনটাকে বলা হয় সমযোজী বন্ধন, কারণ এখানে হাইড্রোজেন কোনো কিছু সাপ্লাই দিচ্ছে না, শুধু নিচ্ছে, শেয়ার করতেছে। তার মানে দেখো এখানে এই হাইড্রোনিয়াম আয়নে এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন আর এই পানিতে তো সমযোজী বন্ধন আছেই, তাহলে হাইড্রোনিয়াম আয়নের দুইটি বন্ধন, একটা সমযোজী আর একটা সন্নিবেশ। অষ্টক সম্প্রসারণ, অষ্টক সম্প্রসারণ বলতে কোনো একটা যৌগ গঠন করতে গেলে শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন করতে চায় সবাই, ওকে। কিন্তু এখানে দেখো ফসফরাস, ফসফরাস শেষ শক্তি স্তরে 5টি, আবার ক্লোরিন আসে দিল আবার 5টি শেয়ার করলো, তাহলে হয়ে গেল কয়টি? 10টি ইলেকট্রন হয়ে গেল। তার মানে এখানে অষ্টক সম্প্রসারণ হয়েছে, মানে বেশি হয়েছে 8টির থেকে, ওকে। পরবর্তী দেখো, এই যে বললাম না যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা টপিক থেকে কীভাবে বারবার কোশ্চেন করে, কার্বন মৌল হীরা ও গ্রাফাইট এর ভিন্ন রূপ। দেখো মানে কার্বনের দুইটা রূপ আছে, একটা হিরো একটা গ্রাফাইট। এদের ক্ষেত্রে কোন উক্তিটি সত্য নয়? সত্য নয় চেয়েছে। উভয় কার্বন মৌল দ্বারা গঠিত, এটা সত্য। হিরক ও গ্রাফাইট কার্বনের সংকরায়ন হলো যথাক্রমে, আমি আগেই বলেছি হিরকের হচ্ছে sp3, গ্রাফাইটের হচ্ছে sp2, এটাও সত্য। উভয় বিদ্যুৎ পরিবাহিতা ভিন্ন, এটাও সত্য, কারণ হিরক পারে না, গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করতে পারে। উভয়ের দহনতাপ একই, এইটা মিথ্যা। আমাদের বলছে কোনটি সত্য নয়, তাহলে এটা আনসার। কোনটি অম্লীয় জলীয় দ্রবণে তৈরি করে? আমরা জানি এই যে দেখো সোডিয়াম, এটা ক্ষারীয়, যেহেতু এটা হচ্ছে তীব্র ক্ষার, এটাও ক্ষারীয়, কার্বন ডাইঅক্সাইড এটা অম্লীয়, তাহলে অম্লীয় দ্রবণ তৈরি করে। এটা হচ্ছে তোমার, এটা কিন্তু উভধর্মী। এই যে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা কিন্তু উভধর্মী হিসেবে কাজ করে, তার মানে একমাত্র কার্বন ডাইঅক্সাইড। এর সাথে যদি তুমি পানি দাও তাহলে এটা এখানে কার্বনিক অ্যাসিড উৎপন্ন হবে, ওকে। Al2Cl ইউনিটে সমযোজী সন্নিবেশ বন্ধন সংখ্যা কত? এটা রিসেন্ট এসেছে 18-19 সেশনের প্রশ্নটি, এই যে 24-25 সেশনে তুলে দিয়েছে, ওকে। তোমাদের এর আগের বছর এটা এসেছে। এখানে চিত্র সহ আমি এখানে ব্যাখ্যা করে দিয়েছি, যেখানে দেখো অ্যালুমিনিয়াম 2টি, এখানে 3টি ক্লোরিনের সাথে সে বন্ধন করবে সমযোজী, এবং 1টি ক্লোরিন এখানে সে সন্নিবেশ সমযোজী বন্ধনে যুক্ত থাকবে। এটা আমি ডিটেলস একটা ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম, আমার একটা শর্ট ভিডিওতে। তো এখানে থাকবে 6টি সমযোজী, আর এই যে এখান থেকে একটা 2টা সন্নিবেশ বন্ধন থাকবে, ওকে। পরবর্তীতে দেখো ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটি? ব্যাসার্ধের সঠিক ক্রমের ক্ষেত্রে তুমি মনে রাখবে প্রথমে ঋণাত্মকগুলোর ব্যাসার্ধ বেশি হয়, তারপরে নিউট্রাল, তারপরে পজিটিভ। এখন ভাই ঋণাত্মক যদি 1-এর অধিক থাকে, যার ঋণাত্মক চার্জ যত বেশি তার ব্যাসার্ধ তত বেশি। কখন? যখন তার একই পর্যায়ের মৌল হবে। দেখো এগুলো কিন্তু মনে হবে একই পর্যায়ের মৌল। তাহলে দেখো এখানে ঋণাত্মক কেউ আছে, ঋণাত্মক কেউ নাই, তাহলে ঋণাত্মক কেউ নাইলে নিউট্রাল দিয়ে শুরু করতে হবে। তাহলে নিউট্রাল দিয়ে কি বড় দেখাচ্ছে? এই যে 1 নম্বর অপশনে দেখাচ্ছে নিউট্রাল, নিয়ন। তারপরে কেউ আছে এইখানেও দেখাচ্ছে, তার মানে এই দুটো আনসার হতে পারে। তারপর আমি বলছি পজিটিভ। পজিটিভ কার? পজিটিভের ক্ষেত্রে উল্টাটা, ঋণাত্মকের ক্ষেত্রে যার বেশি তার আকার বেশি, পজিটিভের ক্ষেত্রে যার পজিটিভ চার্জ কম তার আকার বেশি বড়। তাহলে দেখো সোডিয়ামের পজিটিভ 1টা, ম্যাগনেসিয়ামের পজিটিভ 2টা, তাহলে এটা কম, তাহলে এর আকার বেশি বড়, তারপর এর বড়, তাহলে আনসার হচ্ছে এটা, ওকে। তারপরে দেখো নিম্নের কোন যৌগের স্ফুটনাঙ্ক সব থেকে বেশি? তাহলে দেখো স্ফুটনাঙ্ক বেশি, এটা কার উপর ডিপেন্ড করে যে যৌগটা আয়নিক কিনা, অথবা এই যৌগে হাইড্রোজেন বন্ধন তৈরি হয় কিনা। এই 3টি হচ্ছে গ্যাসেস অবস্থায় থাকে, আর এই একটা যৌগ আছে এখানে মিডলে যার লন পেয়ার ইলেকট্রন থাকে, এবং এরা কিন্তু হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম। যেহেতু এটা হাইড্রোজেন বন্ধন গঠন করতে সক্ষম, তাহলে এটা হচ্ছে স্ফুটনাঙ্ক এই 3টার থেকে কম্পারেটিভলি একটু বেশি হবে, ওকে। sp3 হাইব্রিডাইজেশনে কয়টি sp3 হাইব্রিড অরবিটাল রয়েছে? মনে রাখবি sp3 এই ইয়াতে হাইব্রিড অরবিটাল থাকবে, p-তে থাকবে 3টা আছে p, একটা আছে s, তাহলে টোটাল কটা? 4টি, ওকে। গ্যাসীয় অবস্থায় 1 মোল পরমাণুতে 1 মোল ইলেকট্রন যোগ করলে যে শক্তির পরিবর্তন হয় তা হলো। তাহলে দেখো কোন একটা পরমাণু যদি একটি ইলেকট্রন নেয়, তাহলে আমরা এটাকে কি বলি? ইলেকট্রন আসক্তি। যদি একটা ইলেকট্রন নেয় আগে, তাহলে এটাকে বলে প্রথম ইলেকট্রন আসক্তি, পরে যদি আরেকটা নেয় তাহলে দ্বিতীয় ইলেকট্রন আসক্তি। যেহেতু এখানে 1 মোল ইলেকট্রন যোগ করেছে, তাহলে এটা হচ্ছে 1 মোল ইলেকট্রন আসক্তি, ওকে। পরবর্তীতে দেখো একটা বড় যৌগ দিয়েছে, জটিল যৌগ, বলছে এটা সন্নিবেশ সংখ্যা কত? আমরা জানি লিগ্যান্ড যারা যুক্ত তাদেরকে সন্নিবেশ সংখ্যা বলা হচ্ছে, যতগুলো লিগ্যান্ড যুক্ত থাকবে। এখানে কতটি লিগ্যান্ড রয়েছে? 4টা, এখানে রয়েছে 2টা, 6টা। তাহলে এখানে বলো সন্নিবেশ সংখ্যা কতগুলো হবে? এই 6টা, কারণ এই লিগ্যান্ডগুলোই সন্নিবেশ বন্ধনের মাধ্যমে এই অবস্থান্তরমূলক যৌগগুলোর সাথে লেগে থাকে যৌগে, ওকে। নিচের কোনটি চতুস্থলক আকৃতি নয়? চতুস্থলক আকৃতি কাদের হয়? যাদের sp3 সংকরায়ন রয়েছে। তাহলে এখানে দেখো এটা প্রত্যেকটা যদি সংকরায়ন তুমি বের করো সূত্রের মাধ্যমে, সূত্রটা কি? হাফ যোজ্যতা স্তর ইলেকট্রনের সংখ্যা। যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা মানে কি? সর্বশেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন রয়েছে। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, কার্বনের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা? 4টা, তাহলে এখানে 4, এবং এখানে একযোজীমূলক কয়টা? 4টা, 4, তাহলে 4 4 8 বাই 2 4, তাহলে 4 মানে কত? sp3। সম্পূর্ণগুলো বের করো, সবার দেখবে sp3 এর sp3 আসবে না। তাহলে নিচের কোনটি চতুস্থলক আকৃতি নয়? এটা আনসার হচ্ছে এইটা, ওকে। তারপরে দেখো কোনটি পর্যায় ধর্ম নয়? আমরা জানি অ্যাটমিক রেডিয়াস এটা একটা পর্যায়ভিত্তিক ধর্ম, ইলেকট্রোনেগেটিভিটি এটা পর্যায়ভিত্তিক ধর্ম, ইলেকট্রো অ্যাফিনিটি এটা পর্যায়ভিত্তিক ধর্ম, মেল্টিং টেম্পারেচার যে গলনাঙ্ক এটা কিন্তু পর্যায়ভিত্তিক ধর্ম নয়। এবার আসলে নিচের কোনটি সঠিক বিয়োজন ক্রম? আচ্ছা, এটা একটা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে ওই যে পোলার আয়ন থেকে এসেছে। আমরা জানি
যে ক্যাটায়নের আকার ছোট, তার পোলার আয়ন বেশি এবং সমযোজী বৈশিষ্ট্য বেশি। সমযোজী বৈশিষ্ট্য যদি বেশি হয় তাহলে বিয়োজন মাত্রা কম। কারণ কি, সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকা মানে যাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি তারা কিন্তু বিয়োজন হতে চায় না। এখন তাহলে দেখো এই যে বেরিলিয়াম এর আকার কিন্তু অনেক ছোট, এর আকার অনেক ছোট, যার কারণে কি এর পোলার আয়ন অনেক বেশি, এর সমযোজী বৈশিষ্ট্য অনেক বেশি, এর বিয়োজন মাত্রা অনেক কম। তার মানে এই সহজে বিয়োজিত হতে চাবে না। তাহলে বিয়োজিত হবে কে সবার আগে? এই বেরিয়াম। ওকে, কারণ এর আকার বড়, তার রিভার্স প্রসেসটা হবে। তো আশা করি জিনিসটা বুঝতেছো। নিম্নের কোন মৌলটির আয়নীকরণ শক্তি সব থেকে বেশি? এটা তোমরা জানো যে একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আকার বাড়ে, তাই না? আর আকার বাড়লে এই সেন্ট্রাল থেকে লাস্ট ইলেকট্রনটির দূরত্ব বা আকর্ষণ বিকর্ষণ কমে যায়, যার কারণে এই ইলেকট্রনটি সহজে সে ছেড়ে দিতে পারে। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আয়নীকরণ শক্তি কমে যায়। তাহলে সব থেকে বেশি কার হবে? যে উপরে থাকবে এখানে, তাহলে সবচেয়ে উপরে কি আছে? সোডিয়াম। তাহলে এই আয়নীকরণ শক্তি সব থেকে বেশি হচ্ছে সোডিয়ামের। প্রোপাইন এর সিগমা এবং পাই বন্ধন কতটি? যদি প্রোপাইন তোমরা অঙ্কন করো, এটা 2 বার এসেছে এই প্রশ্নটি এবং অনেক ইম্পর্টেন্ট। দেখো এখানে প্রোপাইন আগে তোমাকে লিখতে পারতো যে প্রোপাইন কীভাবে লিখে। তারপর আমরা জানি যে সিঙ্গেল বন্ডগুলো, এই সিঙ্গেল বন্ডগুলো হচ্ছে সিগমা আর এইটা হচ্ছে সিগমা। তাহলে কয়টা? 1টা 2টা 3টা 4টা। আর যেখানে 3 বন্ধন থাকে, 2টা থাকে পাই, একটা থাকে সিগমা। তাহলে টোটাল কয়টা হইলো? 1 2 3 4 5 6, 6টা হয়ে গেল আমাদের সিগমা, 2টা পাই। তাহলে আনসার কোনটা? এটা। দেখো এই কোশ্চেনটি 13-14 সেশনে এসেছে, প্রচুর ইম্পর্টেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। যে এখানে দেখো যে মিথানেল অণুতে কার্বনের হাইব্রিডাইজেশন হলো, এখানে অনেকে বুঝে না। এই যে কার্বন দেখো এখানে 2 বন্ধনের মাধ্যমে দেখো অক্সিজেনের সাথে যুক্ত আছে। 2 বন্ধন মানে কত? sp2। ওকে, তো আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো। 2 বন্ধন মানে কত? sp2। অনেক বেশি ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটা দেখো, নিচের কোন যৌগটির আকৃতি ত্রিকোণাকার সমতুল্য? আমরা জানি ত্রিকোণতা হতে হলে sp2 সংকরায়ন লাগে। আমি তোমাদের সূত্র শিখিয়ে দিয়েছি না, হাফ ইন্টু যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস তোমার এখানে একযোজী মৌলের পরমাণু সংখ্যা। তাহলে এখানে বসাও হাফ, এখানে বোরনের কত? শেষে 3টা ইলেকট্রন 3, এখানে একযোজী মৌল কয়টা? ক্লোরিন আছে 3টা, 3। তাহলে sp2 সংকরায়ন আসতেছে। ওকে, কারণ 6 মানে কত? 3 হলে sp2 সংকরায়ন। তাহলে আনসার কোনটা হচ্ছে? এটা। পরেরটা দেখো, নিচের কোন যৌগটির সঞ্চালন অক্ষম পাই ইলেকট্রন আছে? আমরা জানি যে যেখানে এই যে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে, এই ইলেকট্রনগুলো কি মুভ করতে পারে। তাহলে দেখো এখানে এই যে তোমরা বেনজিনে তুমি যদি দেখো যে C6H6, এই যে বেনজিনে এগুলো রেজোনেন্স অংশগ্রহণ করে না, মুভ করে না। তারপরে তুমি দেখো এখানে C2H6, তাই না? এই যে C2H6 এখানে 2 এর দ্বিগুণ 4, 4 2 6, এটা কিন্তু একটা অ্যালকেন। এখানে কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন নেই। তাহলে এটা আনসার হয়ে যাবে। ওকে, কারণ এখানে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন নেই। এবার আসো, দ্বিবন্ধন ত্রিবন্ধন যেখানে থাকবে সেটা হবে আনসার। এবার দেখো এই পরমাণু স্ট্রনশিয়াম, তারপরে দেখো এই যে রুবিডিয়াম, এই যৌগগুলো আমাদের ব্যাসার্ধের ক্রম চেয়েছে। এরা হচ্ছে একই পর্যায়ের মৌল। আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আস্তে 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 ব্যাসার্ধ কমে যায়। এটার কারণ হচ্ছে নতুন নতুন ইলেকট্রন যুক্ত হয়, ইলেকট্রন সংখ্যা বাড়ে কিন্তু পর্যায় সংখ্যা বাড়ে না, যার কারণে আস্তে আস্তে দেখো ইলেকট্রন প্রোটনের আকর্ষণটা অনেক বেড়ে যায় এবং এই যে ছোট হয়ে আসে। ওকে, তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। CH3CN অণুতে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা যথাক্রমে কতটি? খুবই ইজি সংখ্যা, তুমি রিপ্রেজেন্ট করো। এখানে একটা হাইড্রোজেন, তাহলে দেখো 3টে হাইড্রোজেন না, তাহলে 1 2 3 3টে হাইড্রোজেন। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা হচ্ছে সিগমা, এই কারণ এখানে 2টা হচ্ছে পাই থাকে। ওকে, 3টে থাকলে 2টি পাই। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? এটা। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতেছো। পরেরটা আসো, নিম্নের কোন যৌগটি sp3d? sp3d খুবই আবার সেম সূত্র বসাইতে হবে তোমাদের। তাহলে হাফ যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা যদি যেটা আনসার ওটা একটু দেখি, যে প্রত্যেকটা জন্য চেক করবো। আমি যেটা আনসারটা দেখা দিচ্ছি, যোজ্যতা ফসফরাসের যোজ্যতার ইলেকট্রন সংখ্যা 5টি। তাহলে 5, আর এখানে একযোজী মূলক কয়টি রয়েছে? 5টি। তাহলে 5টি দিয়ে দিলাম। তাহলে 5 5 10, 10 ভাগ 2, তাহলে কত? 5। 5 হলে কি হবে? sp3d, 3 4 5, তাহলে sp3 আনসার হচ্ছে এটা। অ্যামোনিয়াম আয়নের আকৃতি সংকরায়ন কি রূপ? অ্যামোনিয়াম আকৃতি হচ্ছে তোমার টেট্রা মিথাইল বা sp3। আমরা জানি যে অ্যামোনিয়াম আকৃতি তুমি যদি বের করো, এই যে বের করে, এই যে এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে আমার সূত্রটা দেখো, সূত্রটা কি ছিল? হাফ যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা প্লাস একযোজী মৌল পরমাণুর সংখ্যা মাইনাস ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তার মানে এখানে যদি ক্যাটায়ন থাকে এটাকে মাইনাস করতে হবে। তার মানে হাফ যোজ্যতা, নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 5টি। এখানে একযোজী মৌলের সংখ্যা কত? 4টি। এই দেখো ক্যাটায়ন ইলেকট্রন, এটাকে মাইনাস করতে হবে, -1। পরে তোমার অ্যান্সার কত আসলো? 4। তাহলে 4 হলে কি হয়? sp3 হলে কি হয়? টেট্রাগোনাল। আশা করি তোমরা বুঝতেছো আনসার কোনটা? এটা। নিম্নের যৌগগুলোর মধ্যে কোনটিতে sp2 sp3 সংকরিত আছে? sp2 আছে, sp3ও আছে, সেটা হচ্ছে একমাত্র এই যৌগটাতে। দেখো এই কার্বনে দেখো সব দিকেই এক বন্ড, তাহলে এই কার্বনটা হচ্ছে sp3। কিন্তু তুমি এই কার্বনটা 2 কার্বনে দেখো একই, দেখো ডাবল বন্ড আছে, তাহলে এই 2টা কার্বন হচ্ছে sp2। তাহলে আনসার হচ্ছে এটা। এটা sp3ও আছে, sp2ও আছে। নিম্নের কোন পরমাণুর প্রথম আয়নীকরণ শক্তি সর্বোচ্চ? মানে আয়নীকরণ শক্তি প্রথম
প্রথম ইলেকট্রনটা বের করতে সব থেকে বেশি এনার্জি দেওয়া লাগবে কোনটার, সেটা হচ্ছে নাইট্রোজেন, যদিও হওয়া উচিত ছিল অক্সিজেন। কেন? আমরা জানি একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বাড়ে, সেই অনুযায়ী হওয়া উচিত ছিল নাইট্রোজেনের। অনেকে নাইট্রোজেন দাগিয়ে দিবে যারা এভাবে মুখস্থ করে, কিন্তু খেলাটা হবে এই জায়গায় যে অক্সিজেন দাগিয়ে দিবে। নাইট্রোজেনে দেখো, নাইট্রোজেনে তুমি যদি শেষ স্তরটা দেখো 2p3, এটা একবারে পূর্ণ রয়েছে। নাইট্রোজেনটা হচ্ছে 2p3, 2p6, অনেক বেশি স্টেবল, কারণ এখানে 2px, 2py, 2pz একটা করে ইলেকট্রন আছে, এটা কিন্তু ছাড়তে চায় না, এটা অনেক বেশি স্টেবল, যার কারণে যদিও এর হওয়ার বেশি কথা ছিল কিন্তু না, তার থেকেও এ বেশি শো করবে। এখানে হচ্ছে নাইট্রোজেন। নিম্নের কোন অণুর মধ্যে sp2 হাইব্রিড অরবিটাল এবং s অরবিটালের অধিক্রম দ্বারা গঠিত সমযোজী বন্ধন রয়েছে? তোমরা সবাই জানো যে sp2 কোনটা, কার্বন কার্বন দ্বিবন্ধন। তাহলে কার্বন কার্বন দ্বিবন্ধন এখানে কোথায় রয়েছে? কার্বন কার্বন দ্বিবন্ধন, হ্যাঁ। তাহলে C2H4, তার মানে কি এই যে C, এই ডাবল বন্ড, এই যে, তাহলে এখানে হাইড্রোজেন কয়টা? হাইড্রোজেন হয়ে গেল 4টা, আর কার্বন হয়ে গেল 2টা। এটা হচ্ছে তোমার কি sp2 সংকরায়ন রয়েছে। ইথাইন অণুতে বারবার আবার ইথাইন এসেছে, আমি অলরেডি করিয়েছি, এটার আনসার তোমরা করে নিবে। এবার আসি এটার হচ্ছে সেম কাহিনী, আবার একই কথা এসেছে, আবার ওই সূত্র হাফ গুণন দিয়ে করতে হবে, এটা তোমরা করবে। নিচের কোন যৌগটির বন্ধন কোন ক্ষুদ্রতম? অনেক বেশি ইম্পর্টেন্ট, কোন যৌগটির বন্ধন সব থেকে ছোট? এখন দেখো এখানে মিথেন আমরা জানি sp3 সংকরায়ন হয় 109 পয়েন্ট সামথিং, অ্যামোনিয়া হয় 107, যদিও এখানে অ্যামোনিয়া sp3 109 হওয়া উচিত ছিল, কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন থাকার কারণে প্রেসার দিবে, প্রেসার দেওয়ার কারণে একটু বন্ধনটা কমে যাবে। পানি, এখানে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন থাকে, অ্যামোনিয়ার থেকে আরও বেশি প্রেসার দিবে, যার কারণে 107 থেকে আরও কমে যাবে, 104.5 হয়ে যাবে। বেরিলিয়াম বোরন ক্লোরাইড, এটা হচ্ছে তোমার কত? এই 120 ডিগ্রি হয়ে যাবে, কারণ এখানে কোনো নেই, তার মানে এখানে sp2, তার মানে এখানে sp2 সংগ্রহ হলে sp2 হলে 120 ডিগ্রি আমরা জানি, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে 120 ডিগ্রি। নিচের কোন যৌগটিতে sp3 সংগ্রহণ ঘটে? এটা সবাই তোমরা পারবে যে এটাও sp3, এটাও sp3, শুধু sp3 না, এটা। অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে বন্ধন প্রকৃতি কি হচ্ছে? অ্যামোনিয়াম ক্লোরাইড এমন একটা যৌগ, সব বন্ধনগুলো পাওয়া যায় কিভাবে? আমি একটু আগে দেখিয়ে দিলাম যে এখানে মুক্ত জোড় ইলেকট্রন রয়েছে, তাহলে এখানে একটা হাইড্রোজেন আসে পুশ করতে পারবে, হাইড্রোজেন আয়ন। তাহলে এখানে এই অ্যামোনিয়াম, নিজের অ্যামোনিয়ামের মধ্যে কি রয়েছে? সমযোজী যৌগ। এই হাইড্রোজেন যদি পুশ করে তাহলে কি হবে? শুধু এই ইলেকট্রনগুলো সাপ্লাই দিচ্ছে, সন্নিবেশ সমযোজী যৌগ। তাহলে এখানে দেখো এই অ্যামোনিয়াম আয়নের ভিতরে কি থাকবে? সমযোজী থাকবে, সন্নিবেশ বন্ধন থাকবে। যদি ক্লোরিন আসে তাহলে ক্লোরিনটা কি আয়নিক বন্ধনের মধ্যে যুক্ত হবে না? তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড একটা কোন ধরনের বন্ধন? সবগুলো রয়েছে, আয়নিক, কোভ্যালেন্ট, কোভ্যালেন্ট, অল। নিচের কোনটি বন্ধন কোন সবচেয়ে ক্ষুদ্র? এটা একটু আগে করিয়ে আসলাম, তোমরা এখান থেকে দেখে নিবে। তারপর এটা আবার সেম জিনিস আসছে, C2H4 অণুতে কার্বন হাইড্রোজেন বন্ধনগুলো কতবার এসেছে? তুমি কি রিপিটগুলো দেখতে পাচ্তেছো? এই যে বিগত 20 বছরের প্রশ্নগুলো করলে এই জিনিসটাই ফুটে উঠে আসলে, যে কোন জিনিসগুলোকে বেশি বেশি চুজ করতেছে। ওকে, তো আশা করি এই জিনিসগুলো আর কত করাবো, একই জিনিস বারবার আসতেছে। তারপরে দেখো নিম্নের কোনটি থেকে একটি ইলেকট্রন অপসারণের বেশি শক্তি প্রয়োজন? এই যে আর্গন, কারণ কেন? এটা হচ্ছে তোমার আভিজাত্য গ্যাস, অষ্টক পূর্ণ থাকে একবারে, ওকে, নোবেল গ্যাস বলা হচ্ছে। আর্গন, জেনন, নিয়ন এগুলা থেকে সহজে ইলেকট্রন যেতে চায় না। নিম্নের যৌগগুলোর কোনটি কেন্দ্রীয় পরমাণুর অক্টেন নিয়ম অনুসরণ করে না? সেটা হচ্ছে তোমার এই যে অক্টেন নিয়ম অনুসরণ করে না, এই যেগুলো হচ্ছে তোমার নোবেল গ্যাস আছে, এগুলো অক্টেন নিয়ম অনুসরণ করে না। প্রশ্নটা দেখো অনেক বেশি ইম্পর্টেন্ট। নিচের যৌগগুলোর কোনটির আয়নিক বৈশিষ্ট্য সব থেকে বেশি? এটা হচ্ছে পোলার আয়ন থেকে এসেছে, এটা নিয়ে আমি আরেকটা এপিসোড বানাবো, অনেক সুন্দরভাবে বুঝাবো। এটা আপাতত জেনে রাখো যে যাদের চার্জ বেশি থাকে তাদের পোলার আয়ন বেশি থাকে। এখানে অপশনগুলো ভুল ছিল, তো এখানে দেখো এই যে চার্জ, এদের অনেক চার্জ বেশি, তার মানে এদের পোলার আয়ন বেশি, এখানে সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকবে। যাদের পোলার আয়ন বেশি থাকবে তাদের সমযোজী বৈশিষ্ট্য বেশি থাকবে, তার মানে এই দুটো অপশন নেই বাদ। এখন এই দুটো দেখো, চার্জ সমান, ক্যাটায়নের চার্জ সমান, তাহলে অ্যানায়নের চার্জ দেখতে হবে। অ্যানায়নের চার্জ আবার যার ছোট তার পোলার আয়ন বেশি, তাহলে অ্যানায়নের চার্জ এখানে দেখো, অ্যানায়নের আকার যার বড় তার পোলার আয়ন বেশি, কারণ চার্জ তো সমান, দুইটারই চার্জ সমান, ফ্লোরিন এবং ক্লোরিন দুইটারই চার্জ সমান। এই ক্লোরিনের আকার যেহেতু বড়, তার মানে এর পোলার আয়ন বেশি, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনেক সমযোজী বৈশিষ্ট্য শো করবে এর থেকে। তার মানে এখানে সব থেকে আয়নিক বৈশিষ্ট্য কার থাকবে? অ্যালুমিনিয়াম ফ্লোরাইড। তাহলে আনসার হচ্ছে এটা। নিচের কোন যৌগটি বন্ধন কার্বন ত্রিবন্ধন? আরে বাবা, আর বলবো না, ছোট বাচ্চার প্রশ্ন। এসিটিলিন, সেম কাহিনী, আবার বন্ধন চেয়েছে, কতবার এসেছে শুধু এসিটিলিন প্রশ্নটা। তোমরা আসলে ফিল করতেছো যে প্রশ্নগুলো যে এক টাইপ থেকে এসেছে। নিচের কোনটিতে সমযোজী বন্ধন নেই? এখানে দেখো সমযোজী বন্ধন নেই, এখানে ধরো দুইটাই দেখো আয়নিক যোগ্য, সিজিয়াম ফ্লোরাইড। ওকে, তারপরে দেখো নিচের কোনটিতে ক্লোরাইড পানির সাথে বিক্রিয়া করে না? আমরা জানি কার্বন ক্লোরাইড, এই যে কার্বন টেট্রাক্লোরাইড, এটা পানির সাথে বিক্রিয়া করে না, এটা হুবহু তোমাদের টেক্সট বই আছে। নিচের কোনটি উপধর্ম? সবাই জানে উপধর্ম সিলিকন ডাইঅক্সাইড উপধর্ম প্রদর্শন করে। তারপরে শেষ দেখো, এখানে অলরেডি শেষের দিকে চলে এসেছি আমরা, একবারে 3-4 সেশনের প্রশ্ন ঢুকিয়েছি, 1-2 সেশনের প্রশ্ন। কোনটি নিঃসঙ্গ ইলেকট্রন জোন আছে? তোমরা জানো এই যে নিঃসঙ্গ জোন ইলেকট্রন আছে। নিচের কোনটিতে আয়নিক বৈশিষ্ট্য সর্বোচ্চ? এই সেম কাহিনী, দেখছো অ্যানায়নের আকার,
অ্যানায়নের আকার যা ছোট, এই যে দেখো, তাহলে এটার আনসার কি হচ্ছে তোমরা বুঝতে পারছো, একটু আগে তোমাদের করিয়ে আসলাম। ওকে, এই প্রশ্নটা। তারপরে মিথেন এবং অ্যামোনিয়ার মধ্যে কার্বন নাইট্রোজেনের সংকরায়ন অবস্থা তোমরা সবাই জানো যে সংকরায়ন অবস্থা কিরকম, এটা sp3, এটা sp3। ওকে, আচ্ছা, তাহলে নিচের কোন অক্সাইডের সাথে পানির বিক্রিয়ার ফলে শক্তিশালী অ্যাসিড উৎপন্ন হয়? সর্বশেষ কোশ্চিন, আমরা জানি যে পারক্লোরিক অ্যাসিড যেগুলো আছে এগুলো অনেক বেশি শক্তিশালী। এখানে অক্সিজেন জারণ সংখ্যা, ক্লোরিনের জারণ সংখ্যা প্রায় +7, এটা কিন্তু অনেক বেশি অ্যাসিডিক। ওকে, তো আশা করি তোমরা যদি পরবর্তী চ্যাপ্টারগুলো চাও এভাবে একবার ম্যারাথনের মাধ্যমে 20 বছরের প্রশ্নের সমাধান যদি উপকার, এই যে থিওরিগুলো বললাম, ছোট ছোট থিওরিগুলো, প্রশ্নগুলো, এগুলোই প্রশ্ন তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে পাবে। তো কমেন্ট করো আসলেই কি তোমরা চাও কিনা প্রত্যেকটা ইউনিভার্সিটি। আর এই রোড ম্যাপটা যেটার কথা বললাম, ঢাকা ইউনিভার্সিটি থেকে সেম কোশ্চেনগুলো করে রোড ম্যাপটা, এই অ্যানালাইসিস ছাড়া শেষ মুহূর্তে তোমরা আসলে ভালো করতে পারবে না। ওকে।